আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুল্ক নীতি পুনর্বিবেচনায় ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াবে বাংলাদেশ, অর্থ উপদেষ্টা। জুলাই গণহত্যার ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এই মাসেই, ব্রিফিংয়ে চেয়ে প্রসিকিউটর। বিচারের গতি বাড়াতে গঠন করা হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। জুলাই বিপ্লবের হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৭২ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালো আদালত। ৯ জনের জামিন। এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন আইন পুনর্বিবেচনা করতে দেশটির প্রতি বিএনপির আহ্বান। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন শুল্ক নীতির বিষয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা ও ব্যবসায়ীদের সাথে সংবাদ সম্মেলন শেষে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে ঝুঁকি নয় বরং আমদানি বাড়ানোর মাধ্যমে মার্কিন বাজারে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। তরিক ইসলামের রিপোর্ট। মার্কিন শুল্ক নীতি নিয়ে করণীয় ঠিক করতেই ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকার। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেন উপদেষ্টা, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ঠিক রেখেই করণীয় ঠিক করা হবে। নতুন বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে বলেও জানান উপদেষ্টারা। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী যদি এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এটা রেশনালাইজ করবো, এটাকে আরো স্মুথ করবো, যাতে দুই দেশের বাণিজ্যে আরো প্রসার লাভ করে। নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সম্মত। বৈঠকে যোগ দেন মার্কিন বাজারের অন্যতম রপ্তানি পণ্য, তৈরি পোশাক খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় মার্কিন শুল্ক নীতি নিয়ে সরকারের অবস্থানে খুশি ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার। আগামী ২ দিনের মধ্যে মার্কিন প্রশাসনকে চিঠি পাঠানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের সাথে ইউএসএ কন্টিনিউয়াসলি কন্টাক্ট হচ্ছে। 2টা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। মার্কিন শুল্ক নীতিতে পোশাক শিল্প খাতে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। সচিবালয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ঋণ পেতে রাজস্ব আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বাড়ানো সহ বেশ কিছু শর্ত দিয়েছে আইএমএফ। সেই অনুযায়ী কাজ করছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য এই মাসেই যুক্তরাষ্ট্র যাবেন তিনি। $৪৭০ কোটি ঋণের মধ্যে ৩ কিস্তিতে $২৩১ কোটি দিয়েছে আইএমএফ, আর এই 2 কিস্তিতে বাকি $২৩৯ কোটি চায় বাংলাদেশ। সব ঠিক থাকলে আগামী জুনেই এই অর্থ ছাড় হতে পারে। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, রিফান্ড আদায়, আর এদিকে এনবিআর এর আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো, কি করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে।
জুলাই গণহত্যার বিচারের জন্য শীঘ্রই দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দায়সহ গণহত্যার 3টি মামলার চার্জশিটের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এ মাসের মধ্যে অন্তত 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে 6টি মামলার বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের 2টি মামলায় সময় মঞ্জুর করেন আদালত। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে 3 মাস ও ফার্মগেটের মামলায় 2 মাস সময় মঞ্জুর করা হয়। এছাড়া 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, এ মাসেই অন্তত 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার বিচারে একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ বিষয়ে সরকার ইতিবাচক চিন্তা করছে। মামলার যে ভলিউম, অপরাধের যে বিস্তৃতি, এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত 2য় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। জুলাই গণহত্যার বিচার বানচাল বা একে বিতর্কিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো বিভ্রান্তি ছড়িয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। উপযুক্ত সময়ে উপযুক্ত আইনগত ফোরামের মাধ্যমে সেগুলোর প্রতিকার করা হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। হামলা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগপন্থী 72 আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুনানি চলাকালে 8 জন মহিলা ও 1 জন পুরুষ সিনিয়র আইনজীবীকে জামিন দেয় আদালত। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীকে কারাগারে এবং 9 জনকে জামিন দেন আদালত। এর আগে এসব আইনজীবীরা আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন তিনি। জামিন পাওয়া 9 জনের মধ্যে 8 জন মহিলা আইনজীবী। বিকেল 3:30টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল 5টার পর আদালত এই আদেশ দেন। আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর 1 জন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি কোতোয়ালি থানার এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন আইন পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বৈষম্যমূলক এই আইনে ভারতের সংখ্যালঘু মুসলিমদের অধিকার খর্ব করা হয়েছে। নতুন আইনে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি বিষয়টি বৈষম্যমূলক, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। স্বার্থবিরোধী এই আইন মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল দাবি করে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়েছে বিএনপি। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনা ও তার পরিবারের ৮ সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন দুর্নীতিবাজ হিসেবেই মূল্যায়ন করছে দুদক। তিনি দাবি করেন, দুর্নীতির অভিযোগ অস্বীকার করতে পারেননি বলেই যুক্তরাজ্যের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী। রিপোর্ট করছেন মাঝারুল হক মুহাজির। ঈদের পর প্রথম কর্মদিবসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। উপস্থিত দুদকের চেয়ারম্যান সহ কমিশনের অন্যান্য সদস্যরাও। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন দুদকের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের যদি সেরকম আপনার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা যোগদান করার পরে তাহলে আপনারা এটা আমাদের নজরে আনেন। গণ অভ্যুত্থানের পর শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া সংস্থাটি। পাশাপাশি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করার আহ্বানও জানান দুদকের এই চেয়ারম্যান। আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে সন্দেহজনক প্রায় 700 কোটি টাকা লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক। বড় বড় আসামিদের কে কে দেশে আছে, কে কে দেশে নাই, এটা আমাদের অজ্ঞাত না। সেক্ষেত্রে যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা, যেটা একটা কঠিন প্রক্রিয়া, এটা আমাদের স্বীকার করতে হবে। আর যারা দেশে আছেন তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয় কিংবা কতটা অবজেক্টিভ আপনারা সেটা বিবেচনা করবেন। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও জানায় দুদক চেয়ারম্যান। সাবেক এই এমপি দুদকের আসামি হতে পারেন বলেও জানায় সংস্থাটি। আমাদের আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চীনের সাথে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশ সহ এ অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলে মনে করেন তিনি। চীন সফরকালে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যুদ্ধ বা সংঘাত নয়, মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠাই সমস্যা সমাধানের একমাত্র পথ। বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। একই সাথে দেশে চীনা কলকারখানা স্থাপন, যুব শক্তিকে কাজে লাগানো সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। Welcome to Leaders Talk. Our guest today is Mohammed Yunus. গত 26 থেকে 29 মার্চ চীনে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে চীনের গণমাধ্যম সিজিটিএনকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। শনিবার ওই সাক্ষাৎকার প্রকাশ করে চীনা গণমাধ্যমটি। সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানায় স্থানান্তরের আহ্বান জানান তিনি। বাংলাদেশের যুব সম্প্রদায়কে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। আমাদের লাখ লাখ মেধাবী তরুণ যুবক রয়েছে যারা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। তারা যে কোনো কিছুতে দ্রুত দক্ষ হয়ে উঠতে সক্ষম। এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করার সাথে সাথে চীন আরো বেশি লাভবান হতে পারে এবং চীনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা দেশকে আমরা পথ প্রদর্শক হিসেবে পেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উত্তরের ভূমিবেষ্টিত দেশ এবং অঞ্চলগুলোকে সমুদ্র বন্দর ব্যবহার করতে দিতে আগ্রহী ঢাকা। ভৌগোলিকভাবে আমরা খুবই ভাগ্যবান, কারণ আমাদের বিশাল সমুদ্র রয়েছে। নেপাল, ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ যাদের নিজস্ব সমুদ্র নেই, তারা আমাদের বন্দরগুলোকে কাজে লাগাতে পারে। আমরাও এ ব্যাপারে আগ্রহী। এতে এসব অঞ্চলের সবার জীবনমান উন্নয়ন হবে। মৎস্য সম্পদ আহরণেও চীন আমাদের প্রযুক্তিগত সহায়তা করতে পারে। সবশেষে ডক্টর ইউনূস বলেন, বিশ্ব শান্তির জন্য যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ ছাড়াও শান্তি প্রতিষ্ঠা করা যায়, এমনটা ভাবলেই সম্ভব সংঘাতহীন বিশ্ব গড়া। জাহিদুল আলম, এটিএন বাংলা।
9 দিন ছুটির পর খুলেছে সরকারি অফিস আদালত। লম্বা ছুটি শেষে স্বস্তি নিয়ে কাজে যোগ দিয়েছেন চাকরিজীবীরা। অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে অফিসে বাড়তি সময় দেওয়ার কথা জানান অনেকেই। ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপনে সরকারের পক্ষে ইতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান তিনি। এদিকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদের লম্বা ছুটি শেষে জীবিকার তাগিদে ব্যস্ত এই নগরীতে দলে দলে ফিরছে মানুষ। ঢাকার রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই দেখা যায় ফিরতি যাত্রীদের চাপ। আসনে প্রায় দ্বিগুণ যাত্রী থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেনে। সড়কপথে স্বস্তি থাকলেও দূরপাল্লায় কোথাও কোথাও যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয় জীবনে, সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। গাজায় ইসরায়েলে মানবিক যুদ্ধাপরাধের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিলে দলটির শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 40টি দেশের বিনিয়োগকারীদের নিয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করা এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ এবং 2035 সালের বাংলাদেশের সম্ভাব্য চিত্র বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হবে। তিনি আরও জানান, বড় বড় উদ্যোক্তাদের সাথে ব্যক্তিগতভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমরা যে ডিপ সি পোর্টের কথা বলছি, আমরা বে টার্মিনালের কথা বলছি, আমরা একটা রোড নেটওয়ার্কের কথা বলছি, এই সব জিনিসগুলো আমরা আসলে কিভাবে ওই প্ল্যানটাতে ফিট ইন করবো এবং ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কীরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করব। প্যাটেক্স খেলার খবর। ঈদের বিরতি শেষে মাঠে ফিরেই জয় পেয়েছে মোহামেডান আবাহনী এবং গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে মোহামেডান। প্রথম ব্যাট করে মোহামেডানের বোলিং তোপে মাত্র 174 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। মোহামেডানের তাইজুল ইসলাম 5 রানে 4 উইকেট নিয়ে প্রতিপক্ষের ধস নামান। জবাবে মেহেদী হাসান মিরাজের 67 এবং তাহিদ হৃদয়ের 57 রানে ভর করে 5 উইকেটে 177 রান তুলে 120 বল বাকি থাকতেই জয় পায় মোহামেডান। বিকেএসপির 3 নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 10 উইকেটে পরাজিত করেছে আবাহনী। প্রথম ব্যাট করে মাত্র 88 রানে অল আউট হয় শাইনপুকুর। জবাবে পারভেজ হোসেন ইমনের 23 বলে 61 রানের ঝড়ে বিনা উইকেটে 89 তুলে জয় পায় আবাহনী। অন্য ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 2 উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শুল্ক নীতি অনুপূর্ণ বিবেচনায় 48 ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াবে বাংলাদেশ, অর্থ উপদেষ্টা। জুলাই গণহত্যার 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, এই মাসেই ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর। বিচারে গতি বাড়াতে গঠন করা হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। জুলাই বিপ্লবের হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালো আদালত। 9 জনের জামিন। এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন আইন পুনঃ বিবেচনা করতে দেশটির প্রতি বিএনপির আহ্বান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।